Hello, good evening students. Welcome to Learn Physics. আজ তোমাদের কার্যশক্তি ক্ষমতার এমসিকিউ এর সলিউশন এবং হিন্টস এর নেক্সট ক্লাসটা করব। আগের ক্লাসগুলো যেমন করেছিলাম, যেগুলো করেছি সেগুলো আশা করি তোমরা প্র্যাকটিস করছো বা করেছো। নেক্সট ক্লাসটাও একই রকম ভাবে একটু প্র্যাকটিস করে যাও। প্র্যাকটিস ছাড়া এর কোনো রাস্তা নেই। মানে ভালো রেজাল্ট করার জন্য প্র্যাকটিসই হচ্ছে একমাত্র তোমাদের চাবিকাঠি। ঠিক আছে, তো চলো শুরু করি নেক্সট এমসিকিউ। দেখো এখানে যে অঙ্কটা দেওয়া আছে, একটি ক্রেনের সাহায্যে 200 কেজি ভর একটি গাড়িকে 1 মিনিটে 30 মিটার উচ্চতায় তোলা হলো। তাহলে এটা ক্রেন হোক, কোনো ব্যক্তি হোক, যাই হোক না কেন, তোমরা জানো এখানে যদি এম ভরের কোনো বস্তুকে কোনো যদি এইচ উচ্চতায় তোলা হয়, এরকম এইচ উচ্চতায়, তাহলে সেক্ষেত্রে যে কৃতকার্যটা করতে হয়, কৃতকার্য ডব্লিউ সমান তোমার mgh, এটা তোমার এম ভর এইচ উচ্চতায় তোলা হচ্ছে, ডব্লিউ ইকাল টু mgh। এটা তাহলে এইটা ক্ষমতাটা যদি করা হয় তাহলে ক্ষমতা সমান কত হবে? তাহলে ক্ষমতা পি এইটাই সমান ডব্লিউ বাই টি, মানে mgh বাই টি। ঠিক আছে, আচ্ছা এবার তোমার প্রথম গাড়িটার ক্ষেত্রে, মানে প্রথম ট্রেনের জন্য কি হচ্ছে না, এই ক্ষেত্রে টাইমটা লাগছে t1, আর দ্বিতীয় ট্রেনের ক্ষেত্রে টাইমটা লাগছে t2। কিন্তু দুজনে যে পরিমাণ কাজটা করছে, কাজটা কিন্তু সেম, অর্থাৎ mgh এটা কিন্তু সেম। ঠিক আছে, একটি কাজ দুজনেই করছে। তাহলে আমরা জানি কার্যটাই হচ্ছে তার শক্তি, মানে শক্তি দ্বারা সে কার্য সম্পন্ন করছে, টাইম যাই লাগুক না কেন। তুমি একটা কোনো কাজ একটা নির্দিষ্ট সময় ধরে করলে, অন্য একজন কোনো ব্যক্তি সেই সেম কাজটা আরো আলাদা সময় করতে পারে। তাদের ক্ষমতাটা আলাদা হবে, কিন্তু কার্যটা, যে শক্তি খরচটা, সেটা কিন্তু সেম হবে। ঠিক আছে, তাহলে সেই হিসাবে এখানে ট্রেন দুটির জ্বালানিটা খরচ করেই তো তোমার শক্তিটা যোগান দিচ্ছে। তো স্বাভাবিকভাবেই এক্ষেত্রে যেহেতু কার্যটা সমান, ডব্লুটা দুই ক্ষেত্রেই সমান, এটা যেহেতু সমান হচ্ছে, সেই জন্য দুটো ট্রেনের জ্বালানি খরচ একই হবে। ঠিক আছে, দুই ট্রেনের জ্বালানি খরচ সেম হবে, বোঝা গেল? আচ্ছা, এবারে 31-এরটা যদি বলা হয়, এটা তো তোমরা আগেও করেছো। রো ঘনত্বের একটি তরলকে ইঞ্জিন পাম্প করে, যার পাইপের ব্যাসার্ধ হচ্ছে আর, পাইপ দিয়ে কোনো তরল ভি গতিবেগে যায়, নির্গত হয়, ইঞ্জিনটির ক্ষমতা হলো। তাহলে এই ক্ষেত্রে তোমার এই রকম যদি নলাকার কোনো পাইপ হয়, যেমনটা আগের ক্লাসে করেছিলাম, এই নলাকার পাইপের প্রস্থচ্ছেদ ব্যাসার্ধ বলে দিয়েছে আর, তাহলে আর যদি হয়, তাহলে এইটা যদি প্রস্থচ্ছেদ হয়, এ সমান হয়ে যাবে পাই আর স্কোয়ার। তাহলে এর মধ্য দিয়ে ভি দ্রুতিতে তরলটা নির্গত হচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা নলের দৈর্ঘ্য যদি এল হয়, যেমনটা বলছিলাম যে প্রতি সেকেন্ডে যে আয়তন, আমি যদি টি সময়ে ধরে নিই, টি সময়ে যে আয়তনের তরল নির্গত হচ্ছে, সেই আয়তনটা কত? আয়তন ক্যাপিটাল ভি সমান কত? ভি সমান হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, এটা হবে আয়তনটা। তাহলে এখানে এ ইন্টু এল, এল এর জায়গায় লিখবে তুমি ভি ইন্টু টি, আর এল এর জায়গায় লিখে দাও পাই আর স্কোয়ার ভি ইন্টু টি। তাহলে এটা হলো আয়তন। এবারে যদি ঘনত্ব রো হয়, তাহলে ভর হবে কত? তাহলে ভর সমান আয়তন ইন্টু ঘনত্ব, তার মানে পাই আর স্কোয়ার ভি টি ইন্টু রো, এটি হলো ভর। ভি গতিবেগে নির্গত হচ্ছে, তাহলে ভি গতিবেগ দিতে গেলে যে শক্তিটা দিতে হবে সেটা কত? গতিশক্তি, যে কার্যটা করতে হবে, ডব্লিউ ইকাল টু হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ ইন্টু এম এর জায়গায় এটা বসিয়ে দাও, পাই আর স্কোয়ার ভি রো ইন্টু টি,
ইন্টু ভি স্কোয়ার। ঠিক আছে, তাহলে ভি কিউ হয়ে যাচ্ছে, অর্থাৎ হাফ হাফ পাই আর স্কোয়ার রো ভি কিউ ইন্টু টি। এটি হলো কার্য। তাহলে ইঞ্জিনটির ক্ষমতা কত? কার্য করার হার ক্ষমতা সমান ক্ষমতা তোমার হচ্ছে পি ইকাল টু ডব্লিউ বাই টি। ডব্লিউ বাই টি করলে তোমার হাফ পাই আর স্কোয়ার রো ইন্টু ভি কিউ এটি হবে। এখানে হাফ কিন্তু একটাতেও নেই, কিন্তু পাই আর স্কোয়ার রো ইন্টু ভি কিউ অপশান ডি, সরি অপশান বি হচ্ছে, কিন্তু এখানে তোমার হাফ থাকতে হবে, কারণ ভি গতিবেগে নিয়ে যাচ্ছে মানে গতিশক্তি এখানে থাকবেই। ঠিক আছে, যদি এই উচ্চতায় তোলা হতো তাহলে এমজিএইচ ব্যাপারটা আসতো, এটা কিন্তু তা নয়, ভি গতিবেগে যাচ্ছে, হাফ কিন্তু থাকবেই। ঠিক আছে, হাফটা প্রিন্টিং মিস্টেক আমার মনে হয়, সেই জন্য অপশান বি এরটাই হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট যদি অঙ্কটা করা যায়, দেখো 33 যেটা দেওয়া আছে, 33 অঙ্কটা, কোনো মেশিন যার ক্ষমতা হচ্ছে টি টু দি পাওয়ার এন এর সমানুপাতিক। মেশিনের ক্ষমতা টি টু দি পাওয়ার এন, পি এটা সমানুপাতিক টি টু দি পাওয়ার এন, তার মানে পি সমানুপাতিক, সরি এটা সমান করে দাও, সমান কে ইন্টু টি টু দি পাওয়ার এন। এখানে কে হচ্ছে ধ্রুবক, একটা ধ্রুবক। ঠিক আছে, কোনো বস্তু সরলরেখায় গতিশীল, টি সময়ে বস্তুটি যে দূরত্ব যাবে তার সমানুপাতিক। তাহলে এখান থেকে তোমাকে বের করতে হবে টিপি, পি হচ্ছে ক্ষমতা, তাহলে কার্য বাই সময়। আচ্ছা এটাকে ডিডব্লিউ বাই ডিটি করে দিই, ডিডব্লিউ বাই ডিটি, ডিডব্লিউ বাই ডিটি হলে কে টি টু দি পাওয়ার এন ইন্টু ডিটি, সরি এইটা থাকবে না, এটা কে টি টু দি পাওয়ার এন। তাহলে এখান থেকে ডিডব্লিউ সমান বের করো, ডিডব্লিউ সমান কে ইন্টু টি টু দি পাওয়ার এন ইন্টু ডিটি। আচ্ছা যে দূরত্ব যাবে তার সমানুপাতিক, এখানে কোনো বস্তু সরলরেখায়, এখানে যদি বলটা কনস্ট্যান্ট হতো, বলটা কনস্ট্যান্ট, আচ্ছা আমি ইন্টিগ্রেশন করে দিচ্ছি, ইন্টিগ্রেশন করলে এটা ডব্লু হবে টোটাল কৃতকার্য, এটা কে ইন্টু টি ইন্টিগ্রেশন টি টু দি পাওয়ার এন ইন্টু ডিটি, এটা হচ্ছে। তো এর লিমিটটা সামথিং 0 থেকে টি ধরে নাও, তাহলে ডব্লু ইকাল টু কে ইন্টু টি টু দি পাওয়ার তোমার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, এটা হবে। আচ্ছা বাই টু আছে, টু কিন্তু টি সময় বস্তুটি যে দূরত্ব যাবে, দূরত্ব এফ ইন্টু এস, এফ এর ভ্যালু, এফটা তো এখানে আবার দেওয়া নেই, কনস্ট্যান্ট ফোর্স কিনা সেটাও বলা নেই। তো এটার জন্য যেটা করতে হবে তোমাদের, এখানে যেটা বলে দিয়েছে ক্ষমতাটা পি, এটা সমানুপাতিক টি টু দি পাওয়ার এন, তাহলে পি সমান কে ইন্টু টি টু দি পাওয়ার এন। এই ক্ষেত্রে ক্ষমতাটা কনস্ট্যান্ট নয়, কিন্তু ক্ষমতাটা সময়ের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে, তাহলে সেই জায়গায় আমরা লিখতে পারি ক্ষমতা জায়গায় এফ ইন্টু ভি সমান কে টি টু দি পাওয়ার এন। আচ্ছা এফ ইন্টু ভি, এটা এফ এর জায়গায় আমরা লিখতে পারি আবার এম ইন্টু এ ইন্টু ভি ইকুয়াল টু কে টি টু দি পাওয়ার এন। আচ্ছা আবার এম ইন্টু এ সমান হচ্ছে ডিভি বাই ডিটি, ভি ইন্টু ডিভি বাই ডিটি ইকুয়াল টু কে টি টু দি পাওয়ার এন। এখান থেকে ভি ইন্টু ডিভি ইকুয়াল টু
সমান কে বাই এম ইন্টু টি টু দি পাওয়ার এন ডিটি। এটা হচ্ছে দেখো, কারণ এফ সমান এম এ এটা লিখেছি। তাই এবারে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এটা যদি ইন্টিগ্রেশন করে দেওয়া হয় তাহলে ভি ইন্টু ডিভি ইকুয়াল টু কে বাই এম ইন্টিগ্রেশন টি টু দি পাওয়ার এন ইন্টু ডিটি। আমি ধরে নিচ্ছি টি ইকুয়াল টু যখন 0 তখন ভি ইকুয়াল টু 0, আর যখন টি ইকুয়াল টু টি তখন তার বেগটা ভি। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে চলে আসবে এটা ভি স্কোয়ার বাই 2, আর এটা কে বাই এম ইন্টু এটা ইন্টিগ্রেশন করলে আসবে টি টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 ইন্টিগ্রেশন করলে। আচ্ছা, এবারে এখান থেকে যেটা করতে হবে ভি স্কোয়ার ইকাল টু 2k বাই এম ইন্টু টি টু দি পাওয়ার এন প্লাস 1, এইটা ডিভাইডেড বাই এটার সঙ্গে এন প্লাস 1 করে দাও। ঠিক আছে, এবারে ভি সমান বের করো। ভি সমান কত, রুট ওভার 2k বাই এম ইন্টু এন প্লাস 1 ইন্টু টি টু দি পাওয়ার এন প্লাস 1 বাই 2, এখন রুট করা হচ্ছে। আচ্ছা, আবার ভি সমান আমরা জানি ডিএস বাই ডিটি, ডিএস বাই ডিটি এটা সমান রুট ওভার 2k বাই এম ইন্টু এন প্লাস 1 ইন্টু টি টু দি পাওয়ার এন প্লাস 1 বাই 2। আচ্ছা, এইটাকে আর একটা কনস্ট্যান্ট ধরে নাও তো, কে ডট ধরে নাও পুরোটা। ঠিক আছে, একটা নির্দিষ্ট ভরের ক্ষেত্রে এটা তো কনস্ট্যান্ট। আচ্ছা, এটা এইখান থেকে এবার তাহলে করি, এখানে যদি করা হয় তাহলে ডিএস ডিএস ইকাল টু দেখো এটা কে ডট একটা কনস্ট্যান্ট ধরে নিলাম, টি টু দি পাওয়ার এন প্লাস 1 বাই 2 ইন্টু ডিটি, আবার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এটা ইন্টিগ্রেশন ডিএস ইকাল টু কে ডট ইন্টিগ্রেশন টি টু দি পাওয়ার এন প্লাস 1 বাই 2 ইন্টু ডিটি। এগেন লিমিটটা টি ইকাল টু যখন 0 তখন এস ইকাল টু 0, টি ইকাল টু টি হলে তার সরণটা কত বের করতে হবে। তাহলে এইটা হবে এস, এইটা হবে কে ডট ইন্টু এটার ইন্টিগ্রেশন করলে টি টু দি পাওয়ার এন প্লাস 1 বাই 2 প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 বাই 2 প্লাস 1। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে এস ইকাল টু কে ডট বাই এটা এন প্লাস 3 বাই 2 ইন্টু ইন্টু তোমার টি টু দি পাওয়ার এন প্লাস 1 প্লাস 2, মানে এটা তোমার 3 হয়ে যাচ্ছে বাই 2। ঠিক আছে, তাহলে এই পুরোটা এটা আবারও কনস্ট্যান্ট, অতএব এস সমানুপাতিক হচ্ছে টি টু দি পাওয়ার এন প্লাস 3 বাই 2। ঠিক আছে, সরণটা টি টু দি পাওয়ার এন প্লাস 3 বাই 2 এর সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ অপশন বি এরটা এটা হচ্ছে। আচ্ছা, তারপরে 34 একটি পাম্প 15 মিনিটে 40 মিটার উপরে অবস্থিত 30 মিটার কিউব আয়তনের জলাধার 15 মিনিটে পূরণ করে। যদি পাম্পের দক্ষতা 30% হয় তাহলে পাম্পটির ক্ষমতা কত? আচ্ছা, এই দক্ষতার ব্যাপারটা কি না, দক্ষতা হচ্ছে আউটপুট শক্তি বা ইনপুট শক্তি, মানে ওর উপর যন্ত্র কর্তৃক প্রাপ্ত শক্তি আর যন্ত্রের উপর প্রযুক্ত শক্তি, এটা হচ্ছে দক্ষতা। তাহলে প্রাপ্ত শক্তি এটা যদি ডব্লু ডট আর প্রদত্ত শক্তি এটা যদি ডব্লু হয় তাহলে এটা তোমার 30%, মানে 30/100। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে ডব্লু ডট সমান কেন, মানে প্রাপ্ত শক্তি, যেটা প্রাপ্ত শক্তি এটা ইকাল টু মানে ডব্লু ডট সমান এটা 0.3 ইন্টু ডব্লু প্রদত্ত শক্তি। ঠিক আছে, তাহলে এখানে প্রাপ্ত শক্তিটা যেটা হিসাব করব আমরা তোমার এই যে যত জলটা উপরে তুলছে 15 মিনিটে পূরণ করে, তাহলে পাম্প দ্বারা প্রাপ্ত শক্তিটা কত, না প্রাপ্ত শক্তিটা ক্যালকুলেট করি। প্রাপ্ত শক্তি সেটা তোমার ডব্লু ডট এটা সমান আলাদাভাবে হিসাব করলে যেটা হয় কত, ডব্লু ডট সমান mgh
এম জি এইচ, তাহলে এমটা কত, 30 মিটার কিউ আয়তন, 30 ইন্টু ঘনত্ব, জলের ঘনত্ব, আচ্ছা এখানে তোমার 1000 হয়, মিটার কিউ আছে, ঠিক আছে। তো ইন্টু জি, জি হচ্ছে তোমার জি 9.8 ইন্টু এইচ 40, ঠিক আছে, এইটা তোমার জুলে বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে ডব্লু ডটটা পেয়ে, এই ডব্লুটা পেয়ে যাবে। অতএব আচ্ছা এটা ক্যালকুলেশন করে নিই না, এটা তোমার বেরোচ্ছে 11.76 ইন্টু 10⁶, ঠিক আছে, এত জুল তোমার প্রাপ্ত শক্তি, মানে ওই জলটা উপরে তুলতে এই পরিমাণ শক্তি খরচ করতে হবে, ঠিক আছে। তাহলে ডব্লু সমান কত এখান থেকে বের করে নাও। অতএব ডব্লু সমান ডব্লু ডট ডিভাইডেড বাই 0.3, ডব্লু ডটের ভ্যালু হচ্ছে তোমার 11.76 ডিভাইডেড বাই, এটা তোমার ইন্টু 10⁶ ডিভাইডেড বাই 0.3, ঠিক আছে। তাহলে এখান থেকে ক্ষমতা, অতএব ক্ষমতা পি সমান ডব্লু বাই টি, ডব্লু এখানে তুমি এটা বের করবে 11.76 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই 0.3 ইন্টু টি, টিটা কত 15 মিনিট, তাহলে 15 ইন্টু 60, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করলে যেটা পাওয়া যাবে, এটা ক্যালকুলেশন করলে যেটা পাওয়া যাচ্ছে 43.55 এত কিলোওয়াট পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তার মানে অপশন ডি এরটা এখানে পাওয়া যাচ্ছে, অঙ্কটা হবে। আচ্ছা নেক্সট হচ্ছে দেখো 35 দেওয়া আছে, একটি গাড়ি স্থির ক্ষমতার ইঞ্জিনের সাহায্যে ঘর্ষণহীন সমতলে রাস্তায় চলছে, এর বেগ যেটির সঙ্গে সমানুপাতিক। দেখো এইটা আমরা যেরকম ভাবে করলাম না আগের অঙ্কটা, এটা তোমার সরণটা বলেছিল, এই যে এটার ক্ষেত্রে সরণটা বলেছিল, এবং এক্ষেত্রে ক্ষমতাটা অবশ্য কনস্ট্যান্ট ছিল না। যাই হোক এক্ষেত্রে সরণটা বের করতে বলেছিলাম, আর এই জায়গায় বেগটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে ক্ষমতাটা কনস্ট্যান্ট, ক্ষমতা পি এটা ইকুয়াল টু কনস্ট্যান্ট ধ্রুবক, ঠিক আছে, দেওয়া আছে বেগ যেটির সঙ্গে সমানুপাতিক। তাহলে পি সমান এখানে একই রকম ভাবে এফ ইন্টু ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। আচ্ছা এফ সমান যেমন ভাবে লিখলাম এম এ ইন্টু ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে এক্ষেত্রে কিরকম ভাবে এম ইন্টু ভি ইন্টু ডিভি বাই ডিটি ইকুয়াল টু কে ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে ভি ইন্টু ডিভি ইকুয়াল টু কে বাই এম ইন্টু ডিটি, টি এর সঙ্গে সমানুপাতিক হবে, যেটা মনে হচ্ছে না রুটটি মনে হচ্ছে রুটটি। তাহলে এটা তোমার ইন্টিগ্রেশন করে দাও, ইন্টিগ্রেশন ভি ইন্টু ডিভি ইকুয়াল টু কে বাই এম ইন্টিগ্রেশন ডিটি। তাহলে এখানে টি ইকুয়াল টু 0 তে ভি ইকুয়াল টু ধরে নাও 0, টি ইকুয়াল টু টি তে এর বেগটা বেগটা টি নয়, এটা ভি হবে, বেগটা ভি। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে তোমার ভি স্কোয়ার বাই 2 হবে, এইটা তোমার কে বাই এম ইন্টু ইন্টিগ্রেশন করলে এটা টি হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে ভি স্কোয়ার ইকুয়াল টু 2 কে বাই এম ইন্টু টি, ঠিক আছে। তাহলে ভি সমান কত, ভি সমান √2 কে বাই এম ইন্টু √t, তাহলে এইটা তো কনস্ট্যান্ট পুরোটা, অতএব এখানে ভি সমানুপাতিক √t। অপশন যেটা দেওয়া আছে সি এরটা দেখো, এটার সঙ্গে হবে বেগ শেষ, এটা শেষ সঙ্গে সমান হবে, বুঝতে পারলে। আচ্ছা তারপর 36 দেওয়া আছে 0.25 এইচপি মোটরের ইঞ্জিনের বেগ এত আরপিএম, ইঞ্জিনের দক্ষতা 40% হলে মোটরে একবার পূর্ণ আবর্তনে কৃতকার্য কত। আচ্ছা মোটর
একবার পূর্ণ আবর্তনে কৃতকার্য। তাহলে একবার পূর্ণ আবর্তন করতে কত সময় লাগছে সেটা একটু বের করে নিতে হবে। এটা তো পেয়ে যাবো আরপিএম থেকে, পেয়ে যাব সময়টা কত লাগছে পূর্ণ আবর্তন করতে, কিন্তু এখানে একবার পূর্ণ আবর্তনে কার্যটা কত, কার্য সেটা বের করবে কিভাবে? কার্য এখানে তোমার টর্ক বা কিছু তো দেওয়া নেই, কৃতকার্য ও এখানে ক্ষমতা দেওয়া আছে, ক্ষমতা দেওয়া আছে। হ্যাঁ, ক্ষমতা এই যে এইচপি তে দেওয়া আছে, হয়ে যাবে। দেখো এটা যেটা করবে ক্ষমতা পি ইকুয়াল টু এটা দেওয়া আছে 0.25 এইচপি, এটা দেওয়া আছে। তাহলে এটা ওয়াটে কনভার্ট করে নাও। 0.25 ইন্টু ওয়াট হচ্ছে 746, ঠিক আছে, এত ওয়াট। এটা ক্ষমতাটা পেয়ে গেলে, তাহলে ক্ষমতা সমান কত আমরা জানি, ডব্লিউ বাই টি। তাহলে ডব্লিউ বাই টি সমান কত, 0.25 ইন্টু 746, ঠিক আছে। আচ্ছা টাইমটা কত, এখানে টাইমটা বলে দিয়েছে, ওই যে আরপিএম দেওয়া আছে না, তাহলে এখানে আবর্তন সংখ্যা দেওয়া আছে হচ্ছে 600 আরপিএম, তার মানে রিভলিউশন পার মিনিট। এটা তো বৃত্তীয় গতি করে এসেছো, তাহলে এটা আরপিএস এ কনভার্ট করার জন্য 600 কে যদি ভাগ করে দিবে, তাহলে এটা আরপিএস পেয়ে যাবে। আরপিএস তার মানে এটা হচ্ছে 10, 10 হচ্ছে 10 আরপিএস, মানে 1 সেকেন্ডে 10 বার আবর্তন করছে, 1 সেকেন্ডে 10 বার। অতএব একবার পূর্ণ আবর্তন করতে যে সময় লাগবে অর্থাৎ পর্যায়কালটা, এটা সমান 1/n, মানে 1/10 এত সেকেন্ড, ঠিক আছে। তাহলে বুঝতেই পারছো এখান থেকে W সমান 0.25 ইন্টু 746 ইন্টু টি, টি এর ভ্যালুটা জাস্ট 1/10 দিয়ে গুণ করে দাও, এটা 10 দিয়ে ভাগ হয়ে গেল। এটা হলো ইঞ্জিনের কার্য, কিন্তু এটা হচ্ছে প্রদত্ত কার্য, মানে প্রদত্ত শক্তি আর কি। এবারে 40% যেহেতু তার দক্ষতা, যেমন ভাবে আগেরটা করলাম, প্রাপ্ত কার্য বাই প্রযুক্ত কার্য। তাহলে আবার এটা লিখবে ডব্লু ডট, এটা প্রাপ্ত কার্য বাই ডব্লু, এইটা সমান 40%, মানে 40 ডিভাইডেড বাই 100। তোমাকে প্রাপ্ত কার্যটা বের করতে হবে, ডব্লু ডট সমান 40/100 ইন্টু ডব্লুর ভ্যালুটা এটা বসিয়ে দিবে, 2.5 ইন্টু 746 ডিভাইডেড বাই সরি এটা 10 হবে, 10। এটা ক্যালকুলেশন করলেই তোমার উত্তর এসে যাবে। হ্যাঁ, এটা ক্যালকুলেশন করলে যেটা আসছে দেখো 7.46 এত, সরি এটা তো জুলে আসার কথা, জুল, 1 মিনিট, হ্যাঁ এটা জুলেই এসেছে ঠিক। এটা ক্যালকুলেটরের দশমিকটা ভুল করে দেখা হয়ে গেছিল, এটা ক্যালকুলেশন করলে এইটা আসবে 460 এত জুল। হ্যাঁ, অপশন বি এরটা হবে, তোমরা একটু ক্যালকুলেশন করে নেবে, দেখবে এটাই আসছে। হ্যাঁ আচ্ছা 36 হলো 37 টারবাইনের অঙ্ক, এটা তো আগেও করেছিলাম। দেখি অঙ্কটা কিরকম আছে। একটি টারবাইনের ব্লেডের উপর এত কেজি পার মিনিট হারে 100 মিটার উপর থেকে জল পড়ছে, এর ফলে টারবাইনের যে ক্ষমতা উৎপন্ন হয় তার পরিমাণ। আচ্ছা এটা কিন্তু তোমাদেরকে করতে হবে, টারবাইনের অঙ্ক আগেও করেছি। হ্যাঁ, যে আগের ক্লাসটাই মনে হয়েছে, তোমরা একটু দেখো, দেখে ওইভাবে প্র্যাকটিস করো, মানে এটা চেষ্টা করো, না পেরে যাবে আশা করি, একই অঙ্ক, ঠিক আছে। এই যে এই অঙ্কটা ছিল 26-এর অঙ্কটা, এক্ষেত্রে তোমার শক্তির 10% বিনষ্ট হয়েছিল, মানে 90% এর সঙ্গে গুণ হয়েছিল। তোমাকে কিন্তু এইটা গুণ করতে হবে না, কারণ পুরো শক্তিটাই এক্ষেত্রে ব্যবহার হচ্ছে, ঠিক আছে। তাহলে এই টার্মটা শুধু থাকবে না, বাকি যেমন ভাবে অঙ্কটা করা হয়েছে এইভাবেই করতে হবে, ঠিক আছে। অঙ্কটা কিন্তু তাহলে করবে নিজেরা। হ্যাঁ, 38-এর অঙ্কটা যেটা করবে দেখো, যেভাবে এটা বলেছে মানুষের হৃৎপিণ্ড প্রতিস্পন্দনে এত মিটার কিউ রক্ত এত মিটার পারস্তম্ভের চাপের বিরুদ্ধে সঞ্চালিত করে। নাড়ি স্পন্দন প্রতি মিনিটে 72 বার হলে হৃৎপিণ্ডের ক্ষমতা কত?
পারদের ঘনত্ব দেওয়া আছে। তাহলে প্রথমে ক্ষমতা বের করার ফর্মুলাটা আগে ভাবো। মানে তোমরা জানো যেরকম যদি ধমনী, এটা যদি ধমনী হয় তাহলে সে এই ধমনীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা যদি এ হয় এবং এর মধ্যে যে রক্তটা প্রবাহিত হচ্ছে সেটা যদি ভি বেগে রক্তটা প্রবাহিত হয়, এর একটা চাপ থাকবে, রক্তচাপ, সেই রক্তচাপের বিরুদ্ধে পাম্প করছে। তাহলে ভি বেগে যদি রক্ত প্রবাহিত হয়, আমরা জানি যে ক্ষমতা সমান এফ ইন্টু ভি, প্রযুক্ত বল ইন্টু বেগ। ঠিক আছে, তাহলে এখানে প্রযুক্ত বলটা বের করে নিতে পারবো চাপটা থেকে, চাপ সমান বল বাই ক্ষেত্রফল এখান থেকে পেয়ে যাব, আর বেগটা তো এখানে বের করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। এবার একটা জিনিস বুঝতে হবে যে এইখানে প্রতি স্পন্দনে তোমার রক্ত যেটা সঞ্চালিত হচ্ছে সেটা বলে দিয়েছে, এই পরিমাণ রক্ত প্রতি স্পন্দনে সঞ্চালিত হচ্ছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা যদি ভাবি যে মিনিটে তোমার 72 বার স্পন্দিত হচ্ছে, তাহলে একবার স্পন্দন হতে কত সময় লাগছে। ঠিক আছে, তাহলে সেই সময়ে কত আয়তনে রক্ত যাচ্ছে সেটা আমরা হিসাব করব। মানে ধরো নলের, এটা যদি নল হয়, সেই নলের প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল যদি এ হয় এবং এটা যদি ভি বেগে যায়, এই নলের দৈর্ঘ্য যদি এল হতো, তাহলে আমরা যেমনটা আগে করেছিলাম অঙ্কগুলো, যে টি সময়ে, এটা ধরে নাও টি সময় লাগছে, টি সময়ে যে আয়তনের রক্ত ভি বেগে সঞ্চালিত হচ্ছে। ঠিক আছে, সেইটা একটু বের করে নিই। টি সময়ে যে আয়তনের রক্ত সঞ্চালিত হয়, তার আয়তনটা কত হবে? এর আয়তনটা হবে, এটাকে ক্যাপিটাল ভি ধরছি, ক্যাপিটাল ভি সমান কত? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ইন্টু দৈর্ঘ্য এল হয়, আর এল সমান কত হয়? ভি ইন্টু টি, তাহলে এটা ভি ইন্টু টি। ঠিক আছে, তাহলে এবারে তোমাকে যেটা হিসাব করতে হবে সেটা কি, এই টাইমটা, অর্থাৎ একবার স্পন্দন হতে কত সময় লাগছে। তাহলে সেটা নির্ণয় করার জন্য দেখো এখানে তুমি পেয়ে যাবে 72 বার স্পন্দন হয় হয় 1 মিনিটে, মানে 60 সেকেন্ডে, আর একবার স্পন্দন হতে সময় লাগে কত? 60/72 সেকেন্ড। তো স্বাভাবিকভাবে এই ক্ষেত্রে যে আয়তনের তরলটা যাচ্ছে এ ভি ইন্টু টি, টি এর জায়গায় তুমি বসিয়ে দাও 60/72। ঠিক আছে, এত মিটার কিউ রক্ত প্রতি স্পন্দনে যাচ্ছে। তাহলে প্রতি স্পন্দনে তোমার দেওয়া আছে এটা, তাহলে শর্তে তুমি কি পাবে? শর্তে তোমার এ ভি ইন্টু 60/72 ইকাল টু তোমার 6 ইন্টু 10⁻⁻⁵। ঠিক আছে, তাহলে এখান থেকে এ ভিটা বের করে নি। এ ভি সমান কত? এটা 6 ইন্টু 10⁻⁻⁵ ইন্টু 72/60। ঠিক আছে, তাহলে এ ভিটা পেয়ে গেলাম। এবারে আমি যদি বলি এই ফর্মুলাটার সাহায্যে আমি ক্ষমতাটা নির্ণয় করব, তাহলে ক্ষমতা নির্ণয় করলে আগে তোমাকে বল বের করতে হবে। তার জন্য দেখো চাপ দেওয়া আছে, মানে যে চাপের বিরুদ্ধে রক্তটাকে সঞ্চালিত করছে সেই চাপটা বলেছে 0.012 মিটার পারস্তম্ভের চাপের সমান। ঠিক আছে, তাহলে এখন চাপ, তাহলে বল বের করে নি। বল সমান এফ সমান চাপ ইন্টু ক্ষেত্রফল, চাপ ইন্টু ক্ষেত্রফল। চাপটা কত? 0.12 ইন্টু H⁻G, এত 13.6 ইন্টু 10⁻³ ইন্টু জি, জি হচ্ছে 9.8। তাহলে এটা হলো চাপ ইন্টু ক্ষেত্রফলটা হচ্ছে কত? ক্যাপিটাল এ। ঠিক আছে, আচ্ছা এবারে তোমার এ করতে হবে, ওই ফর্মুলাই বসিয়ে দিতে হবে। ক্ষমতা, অতএব ক্ষমতা পি ইকুয়াল টু এফ ইন্টু ভি। তাহলে এফ এর ভ্যালু এটা বসিয়ে দাও 0.12 ইন্টু 13.6 ইন্টু 10⁻³ ইন্টু 9.8 ইন্টু এভি।
এটা এ ইন্টু ভি, এই যে এ ইন্টু ভি সেটা সমান আমরা এটা পেয়েছি, ঠিক আছে। তাহলে এইটা যদি এবার এখানে বসিয়ে দেওয়া হয় তাহলে দেখো 0.12 ইন্টু 13.6 ইন্টু 10⁻³ ইন্টু 9.8 ইন্টু 6 ইন্টু 10⁻⁻5 ইন্টু 72 ডিভাইডেড বাই 60, ঠিক আছে। এটা হচ্ছে ওয়াট। এটা ক্যালকুলেশন করলেই তুমি পাবে। এটা বেরোচ্ছে 1.15 ওয়াট, ঠিক আছে। তার মানে অপশান তোমার বি এরটা হয়ে যাচ্ছে, ঠিক আছে, বি এর অপশানটা। বোঝা গেল?